শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। জ্বালানি সংকট মোকাবিলায় 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব আকারে তা জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকেও প্রস্তাবনা দিতে বলেছেন সরকার প্রধান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সব কথা বলেন। দেশবাসীকে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্ত হয়ে দেশের আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটালে মুখ ফুরিয়ে নেবে বিনিয়োগকারীরা। পাহাড় আর সমুদ্রের মোহনায় জেগে ওঠা জনপদ বাঁশখালী। সম্ভাবনাময় এই উপজেলায় লেগে থাকে প্রাকৃতিক দুর্যোগ। মাত্র কয়েক সপ্তাহ আগেও পানির নিচে তলিয়েছিল পুরো বাঁশখালী। এতে কেবল সম্পদেরই ক্ষয়ক্ষতি হয়নি, প্রাণ হারায় 2 শিশু, আহত অনেকে। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে এসেই বাঁশখালীতে যান তারেক রহমান। ঘুরে দেখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহারছড়া, উদ্বোধন করেন 100 পরিবারের জন্য তৈরি করা নতুন ঘর হস্তান্তর কর্মসূচি। পরে প্রধানমন্ত্রী যোগ দেন বাহারছড়া সমুদ্র সৈকতে আয়োজিত সভায়। তারেক রহমানকে দেখে তীব্র দাবদাহে নাকাল অপেক্ষারত হাজারো মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ভুক্তভোগীদের হাতে অনুদান ও ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বক্তব্যে তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। বলেন, দেশের উন্নয়নের জন্য শান্তি শৃঙ্খলার বিকল্প নেই। দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা যখন বিনিয়োগ করবে তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে, রাস্তাঘাটে যাতে শান্তি থাকে, তাই না? এই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জ্বালানি সংকট সমাধানে জনগণের কাছে সময় চান সরকার প্রধান। বলেন, মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা দেশ এগিয়ে নিবে নাকি বিশৃঙ্খলা তৈরিকারীদের সাথে থাকবে। জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বন্যার পানি সরে গেলেও রেখে গেছে ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। তাই শুধু এই পুনর্বাসন কিংবা ত্রাণ সহায়তা নয়, বরং এই অঞ্চলে মানুষকে বন্যামুক্ত রাখতে দরকার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। এমনটাই দাবি সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমানও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকা থেকে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রমও পরিদর্শন করেন সরকার প্রধান। কর্মকর্তাদের সাথে বৈঠক করে দিক নির্দেশনা দেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চট্টগ্রাম। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁয়ে দলের তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির তফসিল অনুযায়ী 13 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 16 আগস্ট পর্যন্ত। 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে এবং 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিএনপির প্রতিনিধি দল 2 জন এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আমাদের পরবর্তী নির্বাচন যেটা আমাদের স্থানীয় সরকার, আপাতত এটাই নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালার গুণন আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে
প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হওয়ার কথা থাকলেও বিএনপি কোনো উদ্যোগ নেয়নি। জামায়াতের আমির বলেন, সর্বসম্মতিক্রমে যোগ্য প্রার্থী হিসেবে অলি আহমদকেই চূড়ান্ত করা হয়েছে। আর প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন অলি আহমদ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে রোববার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠক শেষে 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের নাম ঘোষণা করা হয়। ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কারে বিএনপি অনীহা দেখিয়ে আগের সরকারের পথেই হাঁটছে। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকবার 6 বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রেসিডেন্ট পদের জন্য 11 দল যোগ্য একজন প্রার্থী চূড়ান্ত করেছে। জাতি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। তো ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। এ সময় অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না, ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আগামী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দিয়ে 23তম প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অসহযোগিতা না করে বিরোধী দলের উচিত জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে কাজ করতে দেয়া। একই অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল 36 দিনের নয়, 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল। রাজধানীর বিএমইউতে ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটির অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভা। চিকিৎসক যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে ভালো জায়গা প্রোভাইড করে। চিকিৎসকরা স্মরণ করেন অভ্যুত্থানের সময়কার ভয়াবহ স্মৃতি, তুলে ধরেন নিপীড়নের মুখেও জুলাই আহতদের পাশে দাঁড়ানোর গল্প। ছাত্র জনতা, মা, অনেক আহত বাবা, অনেক গুলিবিদ্ধ বাবা এসেছে, অনেক মা এসেছে, অনেক সাধারণ পথচারী এসেছে যাদের আমরা ট্রিটমেন্ট করেছি, এবং সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে। তুমি ভালো একজন ডাক্তার হও, যাতে বাংলাদেশে হাতে গোনা ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার হও। সে বললো যে আচ্ছা ঠিক আছে দেখি। তো বাংলাদেশে সে একজনই ডাক্তার হয়েছেন, হাতে গোনা 1 নম্বর ডাক্তার হয়েছেন, শহীদ ডাক্তার সজীব, কিন্তু জীবিত না, মৃত্যু। যারা প্রকৃত গণতান্ত্রিক যোদ্ধা ছিলেন, যারা ওই সময় ফ্যাসিস্টিজমে কষ্ট করেছেন, তারা কিন্তু এখনো সঠিকভাবে তাদের মূল্যায়নটি পান না। প্রধান বক্তা পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বাড়াবাড়ি করছে একটি দল। বর্তমান সরকার প্রত্যেক জুলাই যোদ্ধার স্বীকৃতি নিশ্চিত করবে। আমরা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে অনেক বেশি প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। আমরা একটা জিনিস বলতে পারি, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা করছেন না। জুলাইয়ের কৃতিত্ব, জুলাই যে জনগণের, এইটা সরকারের নীতি ঘোষণা করেছেন। বরং আমাদের কর্তব্য হচ্ছে জুলাইয়ের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ক্ষমতার লোভে রাষ্ট্রীয় আয়োজনেও দেশের ভাবমূর্তি নষ্ট করছে বিরোধীরা। 19% ভোট নিয়ে বড়াই করেন, 51% ভোট আমরা দিয়েছি গণভোটে,
এবং যেদিন সরকার গঠিত হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়ে গেছে। আপনারা যতই অসহযোগিতা করুন, আমরা জনগণের সহযোগিতা পাব। আপনারা জনগণ থেকে দূরে সরে যাবেন। এদিকে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বেসরকারি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিরোধী দল দুর্ভাগ্যবশত আবার শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বহু পরিবর্তন। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে। জাহাজের পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। এসব সমস্যা সমাধান করে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের ভাষায় কথা বলি। তানজিম শাফিন, যমুনা নিউজ। পল্লবীতে বিএনপি কর্মী সহ 2 জনকে গুলি করার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী ল্যাংড়া রুবেলকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আহত জ্যোৎস্না বেগম চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও বিএনপি কর্মী আলমগীর হোসেন এখনও ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। পুলিশ বলছে, হামলায় অংশ নেওয়া শুটারদের মধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারে অভিযান চলছে। গেল 7 আগস্ট পল্লবীর মিল্লাত ক্যাম্পের বি ব্লকের 2 নম্বর গলি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গলিতে ঢোকে বেগুনি রঙের একটি প্রাইভেট কার। গাড়িটি থামতেই নেমে আসে কয়েকজন অস্ত্রধারী। এরপরই শুরু হয় গুলি। সব মিলিয়ে সময় নেয় মাত্র 20 সেকেন্ড। চায়ের দোকানে বসে থাকা বিএনপি কর্মী আলমগীর হোসেনই ছিল হামলাকারীদের টার্গেট। মাথা, পিঠ ও পেটে গুলি করে দ্রুতই ঘটনাস্থল ছাড়ে সন্ত্রাসীরা। পরে সিসি ক্যামেরার ফুটেজে আলমগীরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার সময় ওই প্রাইভেট কারের পাশেই দাঁড়িয়েছিলেন জ্যোৎস্না বেগম। কোলে ছিল তার ছোট্ট নাতি। কিছু বুঝে ওঠার আগেই ছুটে আসা একটি গুলি লাগে তার পায়ে। চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও এখনো যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। কিভাবে যে লাগেছে আমি তো বুঝতে পারিনি, পরে গান আমি বুঝতে পারছি। ওই লাতে বখাইসা বলছি, দেখ তোর আমার এখানে কি হলো, আমার জ্বলে পুড়ে গেল, দেখ তো এখানে আমার কি হলো। যে দেখছি তা মাংস ওখানকার নাই, এখন ধরেন যে জ্বলছে আর যন্ত্রণা করছে খুবই ওখানটা। ঘটনার পর থেকেই এলাকায় বিরাজ করছে চাপা আতঙ্ক। ভয়ে মুখ খুলতে চাইছেন না অনেকেই। তবে আলমগীরের বোনের দাবি, স্থানীয়রা হামলাকারীদের মধ্যে 2 জনকে শনাক্ত করতে পেরেছেন। দাবি করেন, কারো সঙ্গেই আলমগীরের বিরোধ ছিল না। গাড়ি নিয়ে আসলো, এসে গুলি করলো। এখন এটা আসলে বিরোধ ভাইয়ের কখনো কারোর সাথে ছিল না। হ্যাঁ, ভাইয়া এখানে অনেক বছর ধরেই এখানে থাকে। গুলির ঘটনায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেল সহ 2 জনের নাম উল্লেখ করে মামলা করেছে আলমগীরের পরিবার। এই ঘটনা যারা ঘটিয়েছে তার মধ্যে একজনের নাম উল্লেখযোগ্যভাবে আসে, সে হচ্ছে ল্যাংড়া রুবেল। যে সে আসলে মেইনলি একজন মাদক ডিলার। সে সাধারণত এলাকায় মাদক সাপ্লাই দিয়ে থাকে। তো তার শত্রু যারা হবে তারাও এই রিলেটেডই হওয়ার কথা। গুলির ঘটনার পেছনে ঠিক কী কারণ ছিল তা এখনও নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। মাদক মামলা সহ আদার্স যে মামলাগুলো আছে, মারামারি মামলাগুলো আছে, মার্ডার মামলা আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়, পরে সিআইডিতে হস্তান্তর করা হয়। আশরাফুল হক ডন মামলার 4 নম্বর আসামি। সালমান শাহের মৃত্যুর প্রায় 3 দশক পর গত বছরের অক্টোবরে হত্যা মামলা দায়ের করা হয়। এতে অভিনেতার স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়। 20 অক্টোবর সালমান শাহের অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। তদন্ত শুরুর কয়েকদিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর থেকেই তারা পলাতক। পরে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা পুলিশ। এরই ভিত্তিতে দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে আজ আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হলো। দেশে থাকা অন্য আসামিদের অবস্থান শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং শুরু করেছে পুলিশ। আরাকান আর্মি থেকে অস্ত্র কিনছে পাহাড়ের 3 সশস্ত্র সংগঠন। অভিযোগ, জিএসএস, ইউপিডিএফ, কেএনএফ
অস্ত্র চোরাচালানের নতুন করিডোর তৈরি করেছে। তাদের উদ্দেশ্য অস্থিরতা তৈরি, আধিপত্য সীমানা ভিত্তিক নিয়ন্ত্রণ বাড়ানো। চোরাচালান বন্ধে সেনাবাহিনী আত্মসমর্পণের অনুরোধ জানালেও গোষ্ঠীগুলোর দাবি নতুন শান্তি চুক্তি। আর এই বিষয়গুলো নিয়ে আতঙ্ক জনমনে। বান্দরবান থেকে ফিরে সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদন, ছবি তুলেছেন আরেক সহকর্মী তানফির মিজান। পাখির চোখে বান্দরবানের আলীকদমের মিয়ানমার সীমান্ত এলাকা। সম্প্রতি এই এলাকায় কয়েকটি রুট দিয়ে অস্ত্র ঢুকছে বাংলাদেশে, এমন তথ্যে সরেজমিনে যমুনা টেলিভিশন। সীমান্ত ঘেঁষা অঞ্চলে রাতেই পাহাড়ের গা বেয়ে ছুটে চলা, ঘন জঙ্গলে এই রুটেই চলে অস্ত্র ও মাদকের চোরাচালান। বেশ গভীরে গিয়েও দেখা মিলল না কারোরই। তবে সূত্রের তথ্য মতে এই রুটেই সক্রিয় চোরাচালানকারীরা। অস্ত্র চোরাচালানের পথ হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলো বেছে নিয়েছে নতুন 3টি রুট। প্রথমটিতে বান্দরবানের মদক হয়ে রেমাক্রি, থানচি ও বলিপাড়া। দ্বিতীয়টি মিয়ানমার সীমান্ত থেকে নাইক্ষংছড়ি, আলীকদম, থানচি হয়ে বলিপাড়া। তৃতীয়টি মিজোরামের চংতে, থেগামুগ, সাজেক, বাঘাইছড়ি হয়ে খাগড়াছড়ি। জানা গেছে আরাকান আর্মির কাছ থেকেই অস্ত্র কিনছে জনসংহতি সমিতি, জেএসএস, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। পাহাড়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সরকারের নিজেদের গুছিয়ে নেয়ার সময়টিকেই টার্গেট করেছে তারা। চোরাচালানের দৃশ্য না পেলেও কেএনএফ থেকে পালিয়ে আসা দুজনের সঙ্গে কথা হয় আমাদের। একজন সস্ত্রীক ছিলেন গোষ্ঠীগুলোর সঙ্গে। মানুষের মারা, তারপরে কিভাবে মানে দূরা কিভাবে লুকায় থাকতে, এরকম অনেক আছে। দুইজনের নাম মনে হচ্ছে যারা এখনো আছে ওখানে। বানাল অফ জিমাস। কি চালাইছেন অস্ত্র? শটগান, শুধু শটগান স্যার। এগুলো আসতো কোথা থেকে? এই যে মিজোরাম থেকে। কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, এটা তো উপায় নেই। এই জন্য ওখানে আমি থাকছি আর কি। আমি ট্রেনিং করে নেই, তারপরে যে অস্ত্রও ধরে নেই। জানা গেছে সবশেষ 3টি সশস্ত্র গ্রুপেরই অবস্থান ছিল ভারতের মিজোরামে। আলাদাভাবে প্রশিক্ষণ নেয় তারা। 3টি গ্রুপে সদস্য প্রায় 10,000। প্রতি 5 থেকে 6 জনে আছে একটি করে সক্রিয় অস্ত্র, যা কিছুদিন আগে ছিল অর্ধেক। সূত্রের তথ্যে গোষ্ঠীগুলো আরাকান আর্মির কাছ থেকে 25টি মেশিনগান কিনেছে সম্প্রতি। সেনাবাহিনী থেকে আত্মসমর্পণের অনুরোধ জানালেও তারা জুড়ে দিচ্ছে নতুন শর্ত। সরকার যদি উদ্যোগ নেয় চুক্তি বাস্তবায়নের জন্য, আমরা অবশ্যই স্বাগত জানাবো, সাধুবাদ জানাবো। আমাদের সর্বাত্ম সহযোগিতা থাকবে। আমাদের বক্তব্য হলো চুক্তির মোতাবেক যথাযথভাবে চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আন্তরিকভাবে, রাজনৈতিকভাবে যদি এরা সমাধান করতে চায়, সরকারের মাধ্যমে সম্ভব। সরকার সাথে যদি একটি রাজনৈতিক সমাধান হয় এবং পূর্ণ স্বায়ত্ত শাসনের প্রশ্নে সরকার ঐকমত হয় এবং একটা যদি চুক্তিতে উপনীত হয়, তখনই পার্বত্য চট্টগ্রামের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা মনে করি। বান্দরবানের রামজুতাং, রেন্তলাং ও থিংদল তেতলাংয়ে বেশ কয়েকটি ঘাঁটি ছিল এসব গোষ্ঠীর। তবে সেনাবাহিনীর অভিযানে সেগুলো থেকে পালিয়ে সীমান্তে আশ্রয় নিয়েছে তারা। এই 3টির বাইরে মারমা ন্যাশনাল পার্টি, এমএনপি ও খুমি পিপলস ফোর্স নামে 2টি সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সবুজের এই বিশালতা দেখে নিশ্চয়ই আপনার মন প্রশান্তিতে ভরে গেছে, কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে কেমন আছে আমাদের এই বিশাল পাহাড়গুলো? গত কয়েক মাসে এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন স্থান থেকে অস্ত্র ঢুকেছে দেদারসে, যার ফলে সক্রিয় হয়েছে সশস্ত্র সংগঠনগুলো আর অস্থিরতা বেড়েছে পুরো পাহাড়ি এলাকায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে সরকার, জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের
ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, নারীদের সমতা নিশ্চিত ও নেতৃত্ব বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সবার স্বাস্থ্য সুরক্ষায়ও নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। নতুন করে স্পোর্টস শিশুদের, বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, জুলাই সনদে নারীদের সংসদীয় আসনে 10% কোটা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, যা প্রতি 5 বছর অন্তর আরও বাড়ানো হবে। জানান, পরিকল্পনা মন্ত্রণালয় নারীদের সমতার কথা বিবেচনায় রেখেই সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। I shared a message close to my heart. Every child deserves a safe, caring and inclusive environment to dream, to grow, to flourish. And every girl deserves the opportunity to rise and lead. 2025 ও 2026 সালে চুক্তি নবায়নের দাবিতে টিসিবি ভবন ঘেরাও করেছে ডিলাররা। সকালে টিসিবি ভবনের সামনে সারা বাংলাদেশের বৈষম্যের শিকার ডিলাররা উপস্থিত হন। এ সময় ডিলাররা 4 দফা দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবি 25 ও 26 সালে ডিলারদের চুক্তি নবায়ন। এছাড়া 2025 সালের কালো আইন বাতিল, কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ থাকলে নীতিমালা অনুযায়ী কারণ দর্শানোর সুযোগ এবং আত্মসমর্পণের সুযোগ দেয়া। এছাড়া টিসিবির অভিজ্ঞ ও সফল ডিলারদের পুনর্নবায়নের নির্দেশনা প্রদানেরও দাবি জানান। এ সময় টিসিবি চেয়ারম্যান ও পরিচালককে অপসারণের দাবি তুলেন সারা দেশ থেকে আসা ডিলাররা। আমাদের নবায়নগুলো ফিরে দেওয়া হোক, আর পাশাপাশি যে ডিলার টিসিবি নিয়োগ দিতেছে, নিয়োগটা বন্ধ রাখা হোক। অযৌক্তিকভাবে কেন আমাদের সাথে চুক্তি করবে না? আমাদের পিছা খাইতেছে আর তাদের রাখতেছে, তারা টাকা খাওয়াইতেছে দেখা, আর আমরা টাকা দিতে পারি না দেখা আমাদের রাস্তায় বসাই দিবে। আমরা চাই পুরানো যেই ডিলাররা আছেন তাদেরকে পুনরায় নবায়ন করে ব্যবসা করার এবং জীবন জীবিকার নির্বাহের সুযোগ দেওয়া হোক। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নেন। চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি ও বৈষম্য নিরসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, করোনায় ক্ষতিগ্রস্ত এবং বয়সসীমা পার হয়ে যাওয়া শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে চাকরিতে আবেদনের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি 35 বছর বয়স পর্যন্ত চাকরিতে আবেদনের সুযোগ অথবা অস্থায়ীভাবে 38 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়ারও দাবি জানান তারা। পরে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। পুলিশের সাথে এ সময় তাদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা বলেন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের নিশ্চয়তা এবং চাকরিতে আবেদনের ক্ষেত্রে ন্যায্য সুযোগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের নির্বাচনী ইশতেহারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতের যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি বলেন, দীর্ঘদিন পার হলেও পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। একই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ভূমি অধিকার নিশ্চিতে গঠিত কমিশনকে কার্যকর করার দাবি জানান ডক্টর ইফতেখার। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশন গঠন এবং প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির জন্য সুনির্দিষ্ট আইন করারও আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক। আয়োজনে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও স্বীকৃতি দিতে ব্যর্থ রাষ্ট্র কখনো পূর্ণাঙ্গ গণতান্ত্রিক হতে পারে না। নির্বাচিত সরকারে তাদের যে নির্বাচনী ইশতেহার, তাতে অত্যন্ত জোরালোভাবে আদিবাসীদের অধিকারের কথাটা বলা হয়েছে। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা হবে এবং সকল মানুষের মধ্যে আস্থার বন্ধন তৈরি নিশ্চিত করা হবে। হরমুজ প্রণালী পুরোপুরি সচলে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিল ইরান। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC এবং তারা যেটি বলেছে যে শর্ত পূরণ হলেই কেবল হরমুজ চালু হবে। এর পাশাপাশি জলপথটি ঘিরে টোল বসানোর এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই বলেও তেহরানে কর্মকর্তাদের বরাতে সব তথ্য জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের মূল ভূখণ্ডে যুদ্ধ বন্ধ হলেও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চলছেই। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধে তেহরানের ট্রাম্প কার্ডের জবাবে মার্কিন নৌ অবরোধ, সব মিলিয়ে এখনও অচল অবস্থায় হরমুজ। প্রণালী ঘিরে বিকল্প একটি অস্থায়ী রুট তৈরিতে চুক্তির কাছাকাছি ইরান ওমান নিশ্চিত করেছে দুই পক্ষই, কিন্তু এটি সাময়িক বন্দোবস্ত বলেও জানিয়েছে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য 6টি শর্ত বেঁধে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী চালুর সাথে ওমান ইরান আলোচনার সম্পর্ক নেই, বরং তা ইসলামিক রিপাবলিকের দেয়া শর্তের ওপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্র আমাদের শর্ত মানছে কিনা তার ভিত্তিতে হবে সিদ্ধান্ত।
মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত, তেহরানের মূল্যবোধের বিরুদ্ধে হুমকি বন্ধ এবং ইরান ও আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থায়ীভাবে বন্ধের দাবিও রয়েছে তেহরানের 6 দফা শর্তাবলীতে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের কাদের জানিয়েছেন, যুদ্ধ বা আলোচনা যাই হোক না কেন এসব দাবি থেকে পিছু হটবে না তেহরান। যুক্তরাষ্ট্রকে আচরণ সংশোধনের আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের দাবি, হরমুজ প্রণালীতে টোল বসানোর পরিকল্পনা নেই বলে তাকে নিশ্চিত করেছেন ইরানি কর্মকর্তারা। জলপথটি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলে কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব ধরনের বিকল্প প্রয়োগের কথাও জানিয়েছেন ভান্স। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। অবস্থান নিয়ে ধোঁয়াশার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির আধার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়, তবে এটি কবে, কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ফুটেজে দেখা যায় মুস্তাবা খামেনিকে ঘিরে বেশ কয়েকজন ব্যক্তি বসে আছেন, তাদের সাথে সর্বোচ্চ নেতা কথা বলছেন, তবে তার চারপাশে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই আর প্রকাশ্যে দেখা যায়নি মুস্তাবাকে। এমনকি তার বাবা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতেও অংশ নেননি। সৌদি আরবের জিজানে আরামকোর একটি শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে এনেছে অবকাঠামোটির শিল্প নিরাপত্তা ও অগ্নি নির্বাপন দল। এই ঘটনাটি নিশ্চিত করেছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়। জানা গেছে রোববার ভোরে আচমকা আগুন লেগে যায় শোধনাগারটিতে। এখনও ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো খবর বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। আগুন লাগার কারণ এখনও জানানো হয়নি। এদিকে শোধনাগারটিতে হামলা করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত এই শোধনাগারটিতে উৎপাদিত হয় দৈনিক 4 লাখ ব্যারেল জ্বালানি তেল। এর আগে গেল মাসেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে শোধনাগারটি বন্ধ করা হয়েছিল। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়াই এক ভোগান্তি, আর দুর্ভোগ যেন আরও বাড়ে দুপুর 2টার পরে। বহির্বিভাগ বন্ধ হয়েছে। চিকিৎসা সংকটের পাশাপাশি বেড পাওয়া তখন দুষ্কর, যার ফলে প্রাথমিক চিকিৎসা দিয়েই রোগীদের পাঠিয়ে দেওয়া হয় অন্য হাসপাতালে। শিশু থেকে বৃদ্ধ, এমনকি নবজাতক রোগীর স্বজনরাও হাসপাতালের দ্বারে দ্বারে ঘোরেন। অন্য জেলা থেকে ঢাকায় আসা রোগীদের দুর্দশা আরও বেশি। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসা সেবার এমন শ্রীহীন অবস্থা তুলে ধরছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7:30। রবিন রেশমা দম্পতির অসুস্থ সন্তান রায়হানকে নিয়ে এসেছেন সরকারি এই হাসপাতালে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে কি বললেন চিকিৎসক? 101 ডিগ্রি জ্বর আছে এবং যে সিরাপটা এনে লেগছে ওইটাও আমার ব্যাগে আছে, আমি খাওয়াইতেছি, তারপরেও কমতেছে না দেখে আমি এই জায়গায় আসছি। কিন্তু এনে আসার পরে আবারও ওইটাই লেগছে। এগুলো যদি না হয় তাহলে শ্যামলিতে যে শিশু হাসপাতাল আছে ওখানে যাইতে বলছে, বা ঢাকা মেডিকেলে নিতে বলছে, যাইতে বলছে। এখানে চিকিৎসা না, এখানে হবে না। উপস্থিত নাই, আমাদের ধারণ ক্ষমতা দূর আছে, আমরা নিয়ে নিছি। আরো বেশি আছে, ধারণ ক্ষমতা বেশি আছে। অসুস্থ সন্তানকে কোলে নিয়েই এরপর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ছুটে চলেন তারা। টিকিট কেটে জরুরি বিভাগে পড়লেন ডাক্তারের সাক্ষাৎ পাওয়ার সিরিয়ালে। 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে কেটে যায় 4 ঘন্টা। অবশেষে জরুরি বিভাগে প্রবেশ করা গেল, কিন্তু সেখান থেকেও দেয়া হয় অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ। প্রায় 5 ঘন্টার মতো এই রোগী নিয়ে এমনি দাঁড়াইছিলাম লাইনে 5 ঘন্টার মতো। দাঁড়াই থাকার পরে আমরা ভিতরে গেছি। তারপর অন্য হাসপাতালে দিছিল প্রথমে? তারপর অন্য হাসপাতালে দিছে, হাসপাতালে। এবার রোগীকে নিয়ে চিকিৎসকের মুখোমুখি যমুনা টেলিভিশন। জানতে চাই রেফার্ড রোগীকে নতুন করে কেন অন্য হাসপাতালে পাঠানো। সাথে সাথে রেফার্ডের সিল কেটে দিয়ে দিলেন সিটের বরাদ্দ। ছেড়ে দিতেছিলাম কারণ তখন ডেটটা ছিল না, এখন দেখতেছি যে ডেটটা শিফট হয় আমাদের আইসিইউ। এখন দেখি একটু দেখতে থাকি, একটু কথা বলি বাবা দাঁড়াও। সরকারি হাসপাতালে স্বাভাবিক সেবা মেলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এরপর সেবা বলতে কেবল জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসা। সকাল না হলে মিলবে না সিনিয়র চিকিৎসক। রাতের ঢাকায় রোগী ও স্বজনদের তাই ভোগান্তির শেষ নেই। এমন চিত্র প্রতিটি দিনের। শিশু হাসপাতালের বাইরে পাওয়া গেল অপেক্ষারত আরও কয়েকজনকে। বেড সংকটের কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের সবাইকে।
সৌদিতে হাল ছেড়ে বসেছিলাম যে আমি রুগী নিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। আমার মেয়ে পেট ফুলে গেছিলো, পেটে নারী পেঁচাই গেছিলো। আমার মেয়ের তো সিরিয়াস অবস্থা ছিল, ঢাকা হেলথ কেয়ারে রাখছিল, ওই বড় ভাই নিয়ে গেছিলো আমার, নিয়ে আমি 8 ঘন্টায় 15,300 টাকা আমি ওইখানে দিয়ে আইছি। বারান্দায় হলেও প্রাথমিক চিকিৎসা দেন, তারপর অন্য জায়গায় পাঠান। এরপরে ওনারা রুগীকে চায় দেখেন, এখান থেকে রুগীরা মর্মান্তিক অবস্থায় অন্য হসপিটালে ফেরত যেতে হয়। 7 দিনের নবজাতক নিয়ে মাদারীপুর থেকে আসা পরিবার যখন শিশু হাসপাতালের বারান্দায়, তখন রাত প্রায় 12টা। কিন্তু ঢাকায় এসেও জাইফার জন্য মিলল না জন্ডিসের উন্নত চিকিৎসা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটা শুরু। মাদারীপুরের সদর হাসপাতালে করছে, ভর্তি করছে, বলছে যে অনেক এখানে রাখা যাইবে না, 27 পয়েন্ট সবচেয়ে বেশি, সব বাচ্চাদের থেকে বেশি। তারপরে এই জায়গায় আর কি করছে যে ঢাকা নিয়ে যাবে না ফরিদপুর। তো আমরা এই জায়গায় এসে এখন এই জায়গায় সিট পাইতেছে না, বলে যে সিট নাই। কিন্তু আশেপাশে অনেক মানুষ বলতেছে যে সিট আছে, অনেক মানে খালি হয়েছে, কিন্তু সিট এখন দেবে না। জন্ডিস হলে যে একটা থেরাপি থাকে ওটা নাই, ওটা খালি নাই বলছে। সরওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, যে কোনো একটি সরকারি হাসপাতালের রেফার করে সিল দেওয়া হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে। কিন্তু অন্যান্য হাসপাতালেও ঘুরে দেখা যায় যে এই ধরনের রোগীদের জন্য নেই একটি সিটও। জাইফার বাবা মার সাথে আমরাও চললাম সরওয়ার্দী হাসপাতালে, কিন্তু সেখানেও একই পরিস্থিতি, বরং এমন অসহায় মানুষের ভিড় সেখানে আরও আগে থেকেই। কমিটি হসপিটাল আমার রাতের বেলা ফিরে দিচ্ছে, তাহলে এটা কি বাংলাদেশ? যে বাংলাদেশ মায়েরা সন্তানের চিকিৎসা পাচ্ছে পারলে আমার নাতি দিবাচ্ছিস ফটোথেরাপি দিবার কাছে আমি এখনো বলতে পাইনি। রাজধানীর সরকারি হাসপাতালের শত শত রোগীরা ঘুরে বেড়াচ্ছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। তারা জানেন না কোন হাসপাতালে গেলে মিলবে তাদের ন্যূনতম চিকিৎসা। এমন ভোগান্তিতে যারা পড়ছেন তাদের দাবি সরকারের কঠোর নজরদারিতে যেন সমাধান করা হয় এই সিট সমস্যা আর চিকিৎসক সংকট। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে মৃত্যু থামছে না। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে আরও 6 জন মারা গেছে, এর মধ্যে সিলেটেই প্রাণ গেছে 3 জনের। এ নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 125 জনে। নতুন করে জেলার বিভিন্ন হাসপাতালে 91 জন রোগী ভর্তি হয়েছেন, মোট চিকিৎসাধীন 271 জন। ছোঁয়াচে রোগটিতে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক সময় চিকিৎসা নেওয়ার আহ্বান চিকিৎসকদের। জুলাই আন্দোলন দমনে 16 জুলাই ফোন করে তৎকালীন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি এই নির্দেশনা অনুমোদন দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত একটি ফোন আলাপ দাখিল করেছেন তারা। এদিকে টিএফআই সেলের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমতিতে 16 জুলাই প্রথমে 59টি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ করা হয়। পরে ধাপে ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো ইন্টারনেট বন্ধ করা হয়। এখানে 3টি জিনিস দেখিয়েছি। একটি হলো যে নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনায়েদ আহমেদ পলক। প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পরই চট্টগ্রামে গুলি করে ওয়াসিম সহ 3 ছাত্র জনতাকে হত্যা করা হয়। আন্দোলন দমাতে মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি করার পাশাপাশি যুবলীগকে দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে হামলা এবং টাকার ছড়াছড়ির নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সিআইডির ফরেনসিক টেস্টের ল্যাবরেটরিতে এটা প্রমাণিত যে এটা তাদের ফরেনসিক ভয়েস। সিআইডি এটি ব্যাড বক্স নামে একটা ফরেনসিক ল্যাবরেটরি টেস্ট তারা করেছে, যেটা পৃথিবীর 90টির মতো দেশে এই ধরনের টেস্ট করা হয়। এদিন টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছেন প্রসিকিউশন। অন্যদিকে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাব্বি হোসেন, যমুনা নিউজ,
ঢাকা। ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান সহ বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। সকালে ভীমরুলি এলাকায় ভাসমান হাটে পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা আশপাশে সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি। আর ভ্রমণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্রেন্ট টি ক্রিস্টেনসন। পরে বরিশালের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ, উত্তর করাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। ভীমরুলির ভাসমান পেয়ারার হাট ভ্রমণ বেশ উপভোগ করলাম। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে অভিভূত করেছে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী জনবান্ধব। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সংকট সমাধানে তাদের আন্তরিকতা কাজে দিবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। এবং সেটি তিনি আজ দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কের যে ভারতীয় ভিসা সেন্টার, সেখানে শিশুদের জন্য একটি খেলাঘর উদ্বোধনে গিয়ে এই কথা বলেন। যেমনটি বলছিলেন, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই কথা বলেন এবং দুই দেশের সরকার প্রধান একসাথে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মনে করেন তিনি। বলেন, দুদেশের মানুষের সাথে মানুষের আন্তরিকতার সম্পর্ক রয়েছে, এখন শুধু উভয় সরকারের মধ্যে সম্পর্ক আরেকটু শক্তিশালী করার পালা। প্রধানমন্ত্রী বাংলাদেশের হি ইজ এ পিপলস পারসন and our prime minister is also people person. Our মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. Bangladesh and India, এই people to people সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। দেশে প্রাইভেট টিউশন মহামারী আকার ধারণ করেছে। সন্তানের জন্য প্রতি বিষয়ে গৃহ শিক্ষক দিতে সামাজিক ধারণা তৈরি হয়েছে এবং অনেক উন্নত দেশেও এই একই অবস্থা বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। জানান, তার 2 কন্যা সন্তানের জন্য প্রতিটি বিষয়ে আলাদা আলাদা গৃহশিক্ষক আছে, তবে এটির পরিবর্তন হওয়া দরকার। এই সরকারের মেয়াদেই শিক্ষায় ব্যাপক পরিবর্তনের আশ্বাস দেন তিনি। খেলতে খেলতে শিশুদের বিজ্ঞান শেখাতে প্রাথমিকের শিক্ষাক্রমে সায়েন্স টয় যুক্ত করার পরিকল্পনার কথা জানান ববি হাজ্জাজ। বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিক্ষার্থীরা আকার, আকৃতি, গুণ, ভাগ, যোগ, বিয়োগ সহ গণিতের মৌলিক ধারণা শিখবে। আমার 2 সন্তান, 2 কন্যা সন্তান। বড়জন এখন ওনার ও লেভেলস মানে সেকেন্ডারি এক্সামস দিচ্ছেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার এবং ওনার জন্য আলাদা না, মানে এটা সবার জন্য, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। আপনি যদি না রাখেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার, তাহলে ইউ আর ফেইলিং অ্যাজ এ পেরেন্ট। বাংলাদেশে এখন ক্লাস 4-এ আছেন উনি, মাই 12-year-old, ওনার জন্য টিচার আছে, কিন্তু যদি না দেন ইউ আর ফেইলিং অ্যাজ এ পেরেন্ট। কেন? কারণ বাকি সব ফ্রেন্ডদের তো আছে। এটা স্ট্যান্ডার্ডাইজ বাংলাদেশ। এবারের বৃক্ষমেলায় মোট 16 লাখ গাছের চারা বিক্রি হয়েছে। এতে প্রমাণিত হয়েছে সাধারণ মানুষ সবুজ অর্থনীতি গড়তে প্রস্তুত বলে মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিকেলে বন অধিদপ্তরে জাতীয় বৃক্ষমেলা 2026-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, মেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রমাণ করেছে দেশের মানুষ পরিবেশ সচেতন। মন্ত্রী আরও বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বৃক্ষরোপণ অব্যাহত থাকলে দেশের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা অর্জিত হবে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বকে সামনে রেখে পরিবেশ রক্ষায় সকলকে নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দীপনা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বে আমরা একতাবদ্ধ হয়ে আমরা সকলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, জলবায়ু সহনশীল, সবুজ ও নিরাপদ সোনার বাংলায় রূপান্তরিত করার অঙ্গীকার করি। কিছু কিছু রাজনৈতিক দল খালি সরকার ফেলে দেবে বলে হুমকি দেয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় 10,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজ করছেন 5 বছর এভাবে কাজ হলে তাহলে বিরোধী দলের
বলার কিছু থাকবে না, তাই তারা সরকারকে কাজ করতে দেয় না, বাধা তৈরি করে। আরও বলেন, কামরাঙ্গীরচরের পাশ দিয়ে 6 লেনের রাস্তার কাজ চলছে। এটা হওয়ার পর কামরাঙ্গীরচরের চেহারা বদলে যাবে। 2027 সালের জুন মাসের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় তিনি কামরাঙ্গীরচরবাসীকে গাছ লাগাতে এবং বুড়িগঙ্গা নদী পরিষ্কার রাখার আহ্বান জানান। এ সময় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, কামরাঙ্গীরচরকে গ্রিন সিটিতে পরিণত করার কথা। একই সাথে গ্যাস সংকট মোকাবেলার প্রতিশ্রুতিও দেন হামিদুর রহমান। কিছু কিছু দল আছে 2 মাস যায় নাই, 3 মাস যায় নাই, খালি কয় ফেলাই দেবো, গদি নাই। আরে ভাই, গদিটা তো চান কেন? গদি তো পাবলিক দেয় নাই আপনারে। তাহলে তো ভোটে জনগণ ভোটই দিত, তাহলে তো হামিদের দিত না। কামরাঙ্গীরচরটা গ্রিন সিটি করতে চাই, এটুকু মনে রাখবেন। আমরা যত পারি গাছ লাগাবো। আমার ইচ্ছা এখানে প্রায় 50 থেকে 1 লক্ষ গাছ যদি আমরা লাগাতে পারি চারিদিকে, তাহলে একটা গ্রিন সিটি হয়ে যাবে এই জায়গাটা। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে একাডেমিক ভবনে স্থানীয় কর্মকাণ্ড, বৈশ্বিক লক্ষ্য, পেশাদার সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে ইউএসডিওর অভিজ্ঞতা শীর্ষক সেমিনারটি আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সমাজকর্মের বাস্তব প্রয়োগ, ইউএসডিওর অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান অতিথিরা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমাজ উন্নয়নে পেশাদার সমাজকর্মের ভূমিকা নিয়েও আলোচনা করেন বক্তারা। সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট হিসেবে তাদের করণীয় কি, বাস্তব ভিত্তিক, সেটার উপর ভিত্তি করে আমাদের সেমিনারের প্রতিবদ্ধতা নির্ধারণ করা হয়েছে। এটা দিয়ে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারবে ক্লাসরুমের পড়াশোনা শুধু ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে সত্যিকারভাবে গ্লোবাল ক্রাইসিসগুলো রিডিউস করার জন্য কিভাবে আমরা এই পড়াশোনা কাজে লাগাবো, এটার উদ্দেশ্যই ছিল আজকের সেমিনার। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।